যে পদত্যাগের একটা নাটক আমরা দেখতে পেলাম। যে একটা পরিকল্পিত উপায়ে তিনি একটা নাটক সাজালেন পদত্যাগ করার একটা তথাকথিত পদত্যাগের নাটক তিনি সাজালেন। এবং বলা হচ্ছে যে তিনি অভিমান করেই নাকি চলে যেতে চেয়েছিলেন। তো প্রশ্ন হচ্ছে তিনি যখন শপথ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, শপথে তো তিনি বলেছিলেন যে তিনি কোন অনুরাগ বা বিরাগের বশবর্তী হতে পারবেন না। তো তিনি যদি সত্যিই রাগ করে বা অভিমান করে চলে যেতে চান, তার মানে দাঁড়াচ্ছে যে তিনি ইতিমধ্যেই অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে গিয়েছেন। আর এনসিপির প্রতি তার যে একটা অতিরিক্ত অনুরাগ রয়েছে সেটা তো তার কর্মকাণ্ডেই দেখা যায়। যে যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তার সাথে সাক্ষাৎ করার সময় চেয়ে ৭ দিন হয়ে যায়, সময় পায় না। আর এনসিপির নাহিদ তারা যখন খুশি তখন তার সাথে দেখা করতে পারে। তো এই যে তার যে একটা পক্ষপাত দুষ্ট আচরণ এটা তো ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। যে কারণে তার যে শপথ তিনি ভঙ্গ করেছেন, এটাও কিন্তু স্পষ্ট যে তিনি অনুরাগ বিরাগের বশবর্তী হবেন না, শপথ করেছেন। কিন্তু তার এই এনসিপি বা তার যে কিংস পার্টির প্রতি তার যে অনুরাগ, আর অন্য দলগুলোর প্রতি তার যে একটা বিরাগ, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। তো এমনই একটি অবস্থায় আমরা দেখতে পেলাম যে তিনি এরকম একটি নাটক করলেন, করে সংকটটাকে আরো বাড়ালেন বলেই মনে হচ্ছে। এবং সংকটটা আরো ঘনীভূত হয়েছে বলেই অনেকে মনে করছেন। তো এই যে ডক্টর ইউনূসের যে একটা পদত্যাগের নাটক আমরা দেখতে পেলাম, এর ফলে আসলে ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় যে তিনি হারলেন নাকি জিতলেন? ধন্যবাদ। নাগরিক টেলিভিশনের বার্তা প্রধান জনাব নাজমুস সাকিব এবং আপনার প্রশ্নটি হচ্ছে তিনি হারলেন না জিতলেন? মানে এটা একটা আমরা মনে হচ্ছে কোনো ম্যাচ খেলা দেখতে আসছি বা বসছি। যে এই ইন্টেরিয়ম অন্তর্বর্তীকালীন সরকার এই স্বল্পকালীন সময়ে কোনো একটা গেম খেলতে আসছেন। যে গেমে আমরা হার-জিতের প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি যেখানে উনি হারলেন না জিতলেন। এবং আমি ধন্যবাদ জানাই নাগরিক টেলিভিশনের যারা দর্শক, যারা শুনছেন আজকে আমাদের এই অনুষ্ঠান। এবং আপনার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। এই কারণেই প্রাসঙ্গিক যে ডক্টর ইউনূস সাহেব একটি আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন উনার বক্তব্যে। হয়তো আমরা এই বক্তব্যগুলোকে নিয়ে আমরা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছি যে এই বক্তব্যগুলো উনাকি মান, অভিমান, রাগ, অনুরাগ, বিরাগ কিংবা উনার মধ্যে কোনো বা এমন কোনো কৌশল কিনা চাপে রাখা অপরাপর সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং যে চাপগুলো সৃষ্টি করলে তার প্রতি মানুষের আরেকটা আ অনুভূতি তৈরি হয় কিনা কিংবা ধমকে রাখা কিংবা ইমোশনাল একটা ব্ল্যাকমেইলিং করার একটা প্রক্রিয়া থাকে একটু মানে এলিট শ্রেণীদের মধ্যে সবসময় যেহেতু তাদের আ প্র্যাকটিক্যাল রিয়াল ইমোশনটা তেমনটা থাকে না। কারণ তারা তাদের জীবনে লড়াই সংগ্রাম তো নাই। তাদের জীবনটাই হচ্ছে গিয়ে একটা শ্রেণীর পর্যায়ে উঠলে যেখানে সাধারণ আমজনতা মানুষ যেভাবে তার জীবন সংগ্রাম করতে হয়, উনাদের তো জীবন সংগ্রাম করতে হয় না। তার মানে রুটি-রুজির ব্যবস্থা উনাদের তো ঠিক থাকে। উনারা অন্য অ ব লিপ্সায়, অন্য সম্ভাবনায়, অন্য স্বপ্নে ব্যস্ত থাকে। ফলে উনারা এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল তৈরি করতে চায় জাতির সামনে। এটা মনস্তাত্ত্বিকভাবেই উনাদের তৈরি করা। ফলে ওই মাইন্ডসেট দিয়ে সবসময় বলতেই পারে। দেখবেন একটা শ্রেণী থাকে তার সর্বোচ্চ জায়গায় আমি আমার রাজনৈতিক এনালাইসিস করতে গিয়ে দেখে আসছি যে হয়তো কোনো একটা ভালো সুশীল মানুষকে একটি রাজনৈতিক জায়গায় আমরা ডিপ্লয়েড করতে চাই এবং দেখতে চাই যে তার আন্তরিকতা আছে কিনা। সে শুরু থেকেই বলবে, "না, না আমি এসবের মধ্যে থাকতে চাই না, আমি ঝামেলায় করতে চাই না, আমার তেমনটা ইচ্ছা নাই।" এই ধরনের কথা সবসময় বলে আবার মনের মধ্যে এবং পরিবার নিয়ে সবাইকে নিয়ে অতিরিক্তভাবে ব্যস্তই থাকে ওই জায়গায় যাওয়ার জন্য। ফলে আমরা যারা খুব সাধারণভাবে এগুলো চিন্তা করি তখন খুবই আমরা একটা কনফিউজড হয়ে যাই যে কি ব্যাপার? উনি তো বলতে চাচ্ছে যে উনি চায় না কিন্তু আবার চাওয়ার জন্য উনি অনেক জায়গায় দৌড়াচ্ছে, কাজ করছে। উনি হয়তো আমাকে সরাসরি বললেই হয়তো সেটি করতে পারতাম। আমরা তো তাকে প্রত্যাশাই করছি আসুক। এমনটি কেন করছে? বাট এমনটি উনারা করে, এই শ্রেণীগুলো করে। এইটি নিয়ে পরে কথা বলব। আমি ডক্টর ইউনূস সাহেবের কথা নিয়ে আসি যে বিষয়গুলো হয়েছে, সেই বিষয়গুলো তো মনে হচ্ছে যে এখন একটু সমাধান মানে পথে যে না সবাই বসেছে, ডেকেছে, এনসিপির সাথে কথা বলেছে, বিএনপির সাথে কথা বলেছে, অ্যা আ মনে একটু শীতল, শীতল করেছে পরিবেশটা। এমনটি মনে হচ্ছে। মানে এখন এটা কতটুকু সত্য এবং কতটুকু বাস্তবতা সম্পন্ন। কারণ আপনি যদি বিএনপির স্টেটমেন্ট দেখেন যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে আপনারা সন্তুষ্ট কিনা তারা তখন বলেছে তাদের কাছ থেকেই শুনেন। প্রেস কি বলে তাদের থেকেই শুনেন। বিএনপি তাদের জায়গায় খুবই অনড় ছিল যে না তাদের যারা বিতর্কিত উপদেষ্টা ৩ জন ছিল কিন্তু ৩ জনের পরে আরো একটু ওয়াইডার ভাবে বলা হয়েছে বিতর্কিত উপদেষ্টাদেরকে নিয়ে।
এখন সেটা যেটা মূল প্রশ্ন হচ্ছে হার জিতের বিষয়টা কখন আসে জানেন? হার জিতের প্রশ্নটা উনি কিসের উপর ভিত্তি করে আজকে এই জায়গাটা এসেছে? ধরেন জুলাই বিপ্লবকে ভিত্তি করে উনার এই আশা। জুলাই অভ্যুত্থান যেখানে যাদের আত্মত্যাগ, রক্ত বিনিময়ে গঠিত এই রক্তের উপরে পাড়া দিয়ে এসেছেন অনেকটা রক্তের মধ্যে, এই যে রক্তের মধ্যে এবং এই রক্তের দাগ শোকানোর আগেই উনি ওদেরকে ভুলে যাচ্ছেন এই বিষয়টি কিন্তু খুবই স্পষ্ট হচ্ছে। কারণ যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে কিংবা এই জুলাই ফাউন্ডেশন গড়ানো অনেক কিছু করার ব্যাপারে তাদের আলোচনা কিন্তু খুবই কম। অন্য বিষয় নিয়ে খুব আলোচনা, এই বিষয় নিয়ে যে যতটা আন্তরিক থাকা উচিত ছিল যে এই যে আমি আপনার স্ট্যাটাসটা দেখলাম মানে আমার এত খারাপ লাগলো এই জুলাই যোদ্ধাদের হাসপাতালে আত্মহত্যা করার চেষ্টা এবং তারা এখন বিষপান করেছে, তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই যে ৪ জন চিকিৎসার অভাবে, উন্নত চিকিৎসার প্রত্যাশার কারণে এবং পরিচালনের কক্ষে ঢুকে এবং বারবার বলার পরে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা অবস্থায় তারা বিষপান করেছে এবং এই চোখ হারানোর বেদনা তাদের কষ্ট কিন্তু মানে ডক্টর ইউনূস কি উপলব্ধি করে কিনা মানে একদম স্পষ্টই বলতে চাই শুধু মানে লিপ সার্ভিস কিনা যে আমি মুখে মুখে উপলব্ধি করলাম কিন্তু আমি অন্তর থেকে তাদের ব্যাপারে আমি কতটুকু সিরিয়াস, আমি কি রাতের অন্ধকারে বের হয়ে গিয়েছি কিনা কোথাও যে ঠিক আছে আমি আজকে রাতে আমি অমুক জায়গায়। আমরা তো শুধু শুনতাম সুলেমানি শাসনের কথা, রাতের অন্ধকারে বেরোতো সারা রাষ্ট্র সাম্রাজ্য দেখার জন্য। আমরা তো সেটা দেখতে চাই না, করতে চাই না, কিন্তু নিদেন পক্ষে গোপনে গোপনে গিয়ে এই বাংলাদেশে যারা এই জুলাই বিপ্লবে যারা আত্মহুতি দিয়েছে, যারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যাদের অঙ্গহানি হয়েছে, যাদের রক্তের উপরে পাড়া দিয়ে আজকে যারা এই উপদেষ্টা দেশ চালানোর ক্ষমতার সুযোগ পেয়েছে, এই সুযোগ পাওয়া মানুষগুলো রাতের অন্ধকারে গিয়ে বাসায় বাসায় গিয়ে হাজির হয়েছে কিনা, নাকি শুধুমাত্র মিডিয়া ট্রায়াল করেছে, মিডিয়ার মাধ্যমে গিয়ে কিছু করেছে বলেছে, মিডিয়ার বাইরে থেকে করেছে কিনা। না হলে আজকে বিষপানের ঘটনা ঘটেছে, আত্মহত্যা হবে এবং আত্মহুতি দিবে আরো মানুষ, তাহলে এদের শাস্তি তাহলে কোথায় গিয়ে মানে আপনি চিন্তা করে দেখেন যে বিষয়টা কতটা ফ্রাস্ট্রেটিং যে তিনি আহতদের চিকিৎসার জন্য ওই জুলাই ফাউন্ডেশনে তিনি একটা ১০০ কোটি টাকার একটা বাজেট বরাদ্দ করলেন। whereas আপনি জানেন যে হাসিনার আমলে তার বিরুদ্ধে কিন্তু তার গ্রামীণ কল্যাণকে একটা ৬৬৬ কোটি টাকা কর প্রদানের জন্য একটা রায় এসেছিল। তিনি ক্ষমতায় এসেই কিন্তু তার ওই রায়টা কিন্তু প্রত্যাহার করিয়ে নিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু পার্সোনালি এই ৬৬৬ কোটি টাকা তাকে আর পরিশোধ করতে হবে না। তিনি ক্ষমতায় বসে কিন্তু ওই জুলাই যোদ্ধাদের রক্তের প্রেক্ষিতেই তো তিনি ক্ষমতায় বসতে পেরেছেন। বসার কারণেই তো তিনি পেরেছেন ওই রায়টা বাতিল করে দিতে। নাহলে তো ওই ৬৬৬ কোটি টাকা তাকে দেওয়া লাগতো। আর তিনি তাদের জন্য বরাদ্দ দিচ্ছেন মাত্র ১০০ কোটি টাকা, তাও নিজের পকেট থেকে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে। যেটা অত্যন্ত অপর্যাপ্ত। এই অনেকেই আছে যাদেরকে মানে বিদেশে নিয়ে চিকিৎসা করা উচিত। যাদের চোখ হারিয়েছে, দেশে উন্নত চিকিৎসা হচ্ছে না। তারা দিনের পর দিন তাদেরকে ১০ মাস ধরে ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। কিন্তু তাদের চোখের দৃষ্টিশক্তি ফিরে আসছে না। তারা মানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। তারা পরিচালককে বলেছে বারে যে, "আমাদেরকে বিদেশে চিকিৎসার জন্য আপনি পাঠানোর ব্যবস্থা করেন বা আমাদেরকে এখানে এভাবে ট্রিটমেন্টে আমাদের কাজ হচ্ছে না।" এখন তারা বলছে যে, "না, আমাদের এখানে যা ব্যবস্থা আছে তোমাদেরকে এইভাবেই ট্রিটমেন্ট দিব। এর বেশি কিছু করার নেই। এরপর তোমাদের যদি ভালো না লাগে তোমরা বাসায় চলে যেতে পারো। ডিসচার্জ করতে পারি তোমাদেরকে। এখানে হাসপাতালে আসলে তোমাদের এখন থাকারও কিছু নেই। এখন আমাদের পক্ষে যা করার আমরা করেছি।" এই ছিল পরিচালকের উত্তর। এজন্য তারা ফ্রাস্ট্রেটেড হয়ে তার সামনেই তার কক্ষে বসে এই ৪ জন একসাথে বিষপান করল। আপনি চিন্তা করেন যে এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুঃখের, এর চেয়ে অভিমানের আর কি হতে পারে আমাদের জন্য? আর সেখানে আমরা বলছি যে আমরা একটা নোবেল লরিয়েট, একটা মহামানবকে নাকি আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি। যার মধ্যে ন্যূনতম মানে মনুষ্যত্ব থাকলে তার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল এই জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করা। সেটা তো তিনি ব্যর্থ হয়েছেন। আর অন্যান্য ব্যর্থতার বিষয়গুলো রেখে বাদই দিলাম। এই বিষয়টার যে ব্যর্থতা, এই ব্যর্থতা নিয়েই তো তার পদত্যাগ করা উচিত। তার স্বাস্থ্য উপদেষ্টা তিনি কাকে বানিয়েছেন? তার ওই গ্রামীণ ব্যাংকের পরিচালক নূরজাহান বেগমকে। তার স্বাস্থ্য উপদেষ্টা যদি ন্যূনতম লজ্জা থাকতো, তার পদত্যাগ করা উচিত। কেউ পদত্যাগ করবে? করবে না। এই নির্লজ্জ বেহায়ারা এখন রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। জি, আপনি যদি কন্টিনিউ করেন প্লিজ। না, মানে বাস্তবতা তো হচ্ছে মানে আমি যেমন আমি আমার বক্তব্যে সবসময় আমি কনসিস্টেন্সি রাখি। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের ব্যাপারে আমার তো একটা বিশেষ দুর্বলতা রয়েছে। যেহেতু আমি উনাকে খুব পছন্দ করি, ভালোবাসি একজন নোবেল লরেট হিসেবে, আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান মানুষ হিসেবে। আবার এট দ্য সেইম টাইম যখন উনি একটা রেসপন্সিবল জায়গায় থাকবেন, উনি যদি তার রেসপন্সিবিলিটিস পরিপূর্ণভাবে পূরণ করতে না পারবেন এবং স্বার্থপরের মতন আত্মকেন্দ্রিক কাজগুলো যদি উনি অব্যাহত রাখেন,
অতীতেও রেখেছেন, বর্তমানেও রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন। কিভাবে তিনি আত্মকেন্দ্রিক উনি যে আত্মীয়করণ করা সবকিছুতে একদম ১ম দিন থেকেই জাতিসংঘের ভ্রমণের এই সফরের সময় থেকে শুরু করে তার কন্যা লামিয়া মোর্শেদ, নূরজাহান বেগম, ঘরের লোকজন, তারপরে চট্টগ্রাম কেন্দ্রিক একটা অঞ্চল কেন্দ্রিক করা, তারপরে গ্রামীণ কেন্দ্রিক ব্যবস্থাপনা, সব গ্রামীণ কেন্দ্রিক সবকিছু নিয়ে নেওয়া, সরকারের পার্সেন্টেজ কমিয়ে নিয়ে আসা। মনে হয় যেন এখনই সবকিছু যা আছে লুটিপুটি খেয়ে ফেলার সুযোগ, এখনই মনে হয় যেন সব নিয়ে নিই। মানে উনি কি বোঝেন কিনা যে উনি যতই গ্রামীণের বিষয় যত বেশি সরকার থেকে লুফে নিবেন সেটি মানুষ এবং সবাই উনাকেই তো ভাববে যে উনি এই সুযোগ সন্ধানী একজন মানুষ। এই সুযোগ সন্ধানী মানুষ এই প্রচার করার এই সুযোগটা উনি দেওয়া ঠিক হচ্ছে না। কারণ আমি তো উনার জীবদ্দশায় এবং আমার জীবদ্দশায় উনাকে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবেই কিন্তু দেখতে চাই এবং রেখে যেতে চাই, করে যেতে চাই। কিন্তু উনি উনার কর্ম ভুলের কারণে এবং যে সকল স্টেপগুলো নিচ্ছেন, যে সুযোগগুলো উনি পেয়েছেন জাতির স্বার্থে করার জন্য, সেই সুযোগগুলো কিন্তু উনি বুঝতে পারতেছেন না। কারণ উনি এই ছোটখাটো স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছেন না কেন যেন। তা না হলে উনি কিভাবে আজকে নিয়োগের ক্ষেত্রেও যে সকল ভুল উনি করেছেন, উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এবং সর্বশেষ প্রতিরক্ষা উপদেষ্টা পর্যন্ত মানে শুধু নিজস্ব সম্পর্কের খাতিরে এবং চাটুকারদেরকে নিয়ে মানে কোনোভাবেই অন্যান্য যে সকল সরকারের বিরুদ্ধে আমরা কথা বলি, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলি যে ফ্যাসিস্টদেরকে দেখেছি শুধু চাটুকারদের সাথে নিয়েই থাকতে। তো সেই কায়দায় যদি উনাকেও দেখতে হয় তাহলে এটার মতো দুঃখ এবং এর মতো বেশি কষ্ট আমার থেকে বেশি কেউ পাবে না। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি যে জুলাইকে কেন্দ্র করে আজকে এসেছে সেই জায়গাটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যে উনি ওই জায়গাটা ঠিক মতো অ্যাড্রেস করতে পেরেছেন কিনা। জুলাই বিপ্লবীদেরকে, জুলাই যোদ্ধাদের জন্য উনি করতে পেরেছেন। আমরা তো উনাকে বলছি না এখনো এই এই ফ্যাসিস্ট সরকার সারা জীবন মুক্তিযোদ্ধা বলে এক ধরনের নাটক রচনা করেছিল, চেতনার একটা বড় বহর তৈরি করেছিল। আমরা তো তা ওনাকে করতে বলছি না, যে উনাকে চেতনাবাজ হতে বলছি না, ওনাকে করতে বলছি যে জুলাই বিপ্লবীদের সত্যিকার অর্থে এমন ভাবে পরিচালিত করা এবং তাদের সাথী হওয়া, তাদের পরিবারের সাথী হওয়া, যাতে তাদের শ্রম, তাদের রক্ত যাতে বৃথা না যায়, তাদেরকে যেন আর বিষপান খেতে না হয়, তাদেরকে যেন আর বিভিন্ন জায়গায় গুমড়ে কাঁদতে না হয়, অভিশাপ দিতে না হয়। এবং এই অভিশাপটা পুরো সমগ্র জাতির উপর লাগছে, দেশের উপর লাগছে। একটা অভিশপ্ত জাতি হিসেবে আমাদেরকে আরো দিন পার করতে হবে এই ভুলের কারণে। অতএব যারা উনি এই যাদেরকে একচোখা আচরণ করছে ভাবছে কিছু সংখ্যক, আমি তো দেখেছেন যে এই কয়েকদিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে সার্জিসের মনে হয়, সে বলছিল যে যারা হামলা করছে বিভিন্ন জায়গায়, সে অভ্যুত্থানের সময়কালীন সময় যে আমরা কিন্তু এর মধ্যে নাই, আমরা আমরা এদের মধ্যে নাই, যারা উস্কানি দিচ্ছে, যারা ভাঙচুর করছে, তার মানে তারা কিন্তু আসলে তেমন একটা কিছু করে নাই, একটা নাটকীয় অবস্থান করে একটা হিরোইক সিচুয়েশন তারা মানে শিকারের পরিণত হয়েছেন এবং যেখানে তারা লাভবান হয়েছেন। সোজা কথা, এই জুলাই বিপ্লবী যারা আন্দোলন করেছে কেউই বেনিফিশিয়ারি হয় নাই এই মুষ্টিময় কয়েকজন মানুষ ছাড়া। এই জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি এই মুষ্টিময় কয়েকজন মানুষ। এখন রাষ্ট্রের স্বার্থ চিন্তা করা উচিত। তাহলে পদত্যাগের যে নাটকগুলো হয়েছে, যে উনি তো বলতেই পারেন না, উনি যেহেতু দায়িত্ব ক্ষমতা নিয়েছেন, উনাকে তো আর এমন না যে এরেস্ট করে নিয়ে আসা হয়েছে, জোর করে বেঁধে হাত পা বেঁধে উনাকে প্লেনে তুলে নিয়ে আসা হচ্ছে যে তুমি না আসলে তোমাকে গুলি করে মেরে ফেলা হবে, এমন তো না। উনি এই সুযোগটা পেয়েছেন, সেই সুযোগটা খুব সুন্দর একটা ছবি আমি দিয়েছেন, আমি আর থাকবো না। মানে উনি সুযোগটা পেয়েছেন, সুযোগটা লুফে নিয়েছেন। কারণ উনি বুঝেছেন যে এই সুযোগটা প্রপার একটা সুযোগ, যেখানে আমি আসব, এসে আমার বিরুদ্ধে যত মামলা, সেই মামলাগুলো প্রত্যাহার করব। আমার কাছ থেকে সরকার যে সকল টাকা আরোপ করেছে সেই টাকা থেকে আমি রেহাই পাবো। আমার এই ব্যাংকটা থেকে আরো বেশি গ্রামীণের যে সকল সুযোগ সুবিধা আমার রয়েছে সবগুলোকে আমি কড়ায় গন্ডায় আমি আদায় করব। এই হ্যাঁ, অঙ্কগুলো উনার একটা জনশক্তি রপ্তানির লাইসেন্সের খুব মানে আকাঙ্খা ছিল। সেটা তিনি সেটা ক্ষমতায় পেয়েছেন। বসে করে ফেললেন। তারপর একটা ডিজিটাল ওয়ালেট, যেটা আপনি জানেন যে রবি বা বাংলালিংক তারাও আবেদন করেছিল। গ্রামীণ আবেদন করেছিল। তিনি গ্রামীণ একটা পাস করলেন। আর রবি বা অন্য কোম্পানিগুলোরটা কিন্তু তিনি পাস করলেন না, বাংলালিংকেরটা। এই যে একটা পক্ষপাতমূলক আচরণ তিনি করে ফেললেন। মানে তিনি তার মোবাইল ওয়ালেটও লাগবে,
তার জনশক্তি রপ্তানির লাইসেন্স লাগবে। পাশাপাশি তার দীর্ঘদিনের শখ ছিল যে গ্রামীণের একটা বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়েরও কিন্তু তিনি লাইসেন্স নিয়েছেন। আমার কথা হচ্ছে তিনি তো ওয়েট করতে পারতেন যেটা গণতান্ত্রিক সরকার আসুক তখন আমি প্রপার প্রসিডিউর এর মধ্যে দিয়ে এগুলো নিব। তাহলে কিন্তু এই বিতর্কগুলি হতো না। হতো না। আমার কথা হচ্ছে তিনি ক্ষমতায় বসেই কেন এই লাইসেন্স গুলো নিতে হবে তার? আমরা ধরে নিলাম যে হ্যাঁ, তিনি এগুলো ডিজার্ভ করেন। তার একটা গ্রামীণের বিশ্ববিদ্যালয় থাকতেই পারে। একটা ডিজিটাল ওয়ালেট লাইসেন্স থাকতেই পারে। তিনি জনশক্তি রপ্তানির লাইসেন্স পেতেই পারেন। কিন্তু কথা হচ্ছে সেগুলো তিনি একটা গণতান্ত্রিক সরকার আসলে পরে তখন পেতেন। মানে এখন তার কেন এটা পাওয়ার প্রয়োজন হলো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। অবশ্যই। কারণ উনি এগুলো তো উনার খুবই এ এ আম আ আ আদিক্ষেল্লা। মানে মনে হচ্ছে যেন আমি একটা নাদান বলে না? নাদানগিরি। হ্যাঁ? এই যে নাদানগিরি করা, সেটা এক্ষুনি পেতে হবে আমার বা এটা আমারই চাই। আমার ঘরেরই থাকতে হবে। তাহলে তো আজকে দেখেন কোন আমি শুনতে পারলাম একটু আগেই যে সাংস্কৃতিক উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে এখন সাংবাদিকরা যায় না। ৩ জন সাংবাদিকের বেশি পায় নাই সে। অ্যা গ অতএব কি অবস্থা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এখানে আমি যে প্রশ্নটি উত্তর আমি যদি সহজভাবে দেই, ডক্টর ইউনূসকে আমরা এই হার জিতের কথা বলেছেন তো আমরা হেরে যেতে দিতে চাই না। আমরা উনাকে এখনো জয়ী মানুষ হিসেবে দেখতে চাই। পরাজিত মানুষ হিসেবে দেখতে আর চাই না। আপনি চান এবং আমার মনে হচ্ছে যেন মানে রাজনৈতিক দলগুলোও চায়। কারণ এই যে একজন দর্শক প্রশ্ন করেছেন যে, "আচ্ছা ডক্টর ইউনূস যদি নাটকই করে থাকে তাহলে সব দলগুলো কেন তাকে এখনো কিছু বলছে না?" আপনি দেখেন বিএনপি তারাও কিন্তু ওইভাবে তার সমালোচনা এখনো করছে না। কারণটা এখন কি? আমি তো বললামই যে আমি সমালোচনা করছি কিন্তু বলছি আমি কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কে চাই। কেন চাই জানেন? আমরা দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসি। দেশে তো নোবেল লরেট তো আর প্রতি মাসে, মাসে পাবো না আমরা। আমরা তো আমাদের একটু ওয়াইডার সেন্স এ চিন্তা করছি। আমরা তো ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে চিন্তা করছি না। আমরা ডক্টর ইউনূসকে একটা প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করছি। সেটা দেশের স্বার্থে। আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা বিশ্বব্যাপী যে প্রচারটা আমাদের হয়েছে সেটার জন্য। আমরা এমন না যে ডক্টর ইউনূসের প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমরা দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি কারণ দেশের একটা সম্পত্তি আমরা টিকিয়ে রাখতে চাই। আমরা আমরা আ রবীন্দ্রনাথের গান খুব পছন্দ করি। কিন্তু যখন নজরুলের প্রশ্ন আসে, তখন কিন্তু নজরুলকে আমরা আমাদের মতো করে দেখতে চাই। আমাদের মতো করে পেতে চাই। মানে বিষয়গুলা কিন্তু সেভাবে দেখছি। আপনি ডক্টর ইউনূসকে আমরা ব্যক্তি হিসেবে দেখছি না। যেজন্য বিএনপি আমার মনে হচ্ছে সেভাবে দেখছে। তাহলে বিএনপি তো ইচ্ছা করলে ডক্টর ইউনূসকে চাইলে মানে হ্যাঁ, অনেকে অনেকভাবে খারাপভাবে মন্তব্য করেছে। মানে ১-২ ঘন্টার যদি একটা মুভমেন্ট করে বিএনপি মানে যে অবস্থা সেটা কিন্তু ডক্টর ইউনূস থাকতে পারবে না। তো এ ধরনের মুভমেন্ট তো বিএনপি চায় না আসলে। মানে চায় না বলেই তো বসতে চায়। এবং বসতে চায় বলেই আজকে এখনো একটা স্থিতিশীল পরিস্থিতি দেশে বিদ্যমান রয়েছে, বিরাজ রয়েছে। এবং এই স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতে চাই আমরা ডক্টর ইউনূসকে পাশে নিয়ে। ডক্টর ইউনূসের নেতৃত্বেই দেশে একটা নির্বাচন হোক। এটি হচ্ছে একদম বটম লাইন। একটা নির্বাচন হোক, সে যাতে একটা নির্বাচন দিয়ে যায়। আর চাওয়া পাওয়ার জিনিস উনি ভুল যেগুলো করছেন, সেগুলো আমি মনে করি আর যাতে না করে। আমাদের বক্তব্য কথা হয়তো উনার কান পর্যন্ত নাও যেতে পারে। উনি হয়তো আমাদের টক শো নাও শুনতে পারেন। কিন্তু আমাদের কথা উনারও কোনো ব্যক্তি শুনে যে হ্যাঁ, আমরা খুবই সাধারণ মানুষের সেন্টিমেন্ট এর জায়গায় গিয়ে কথাগুলো বলছি। খুব সাধারণ মানুষের মুখের কথাগুলোই বলার চেষ্টা করছি যে ডক্টর ইউনূসকে ভালোবাসে মানুষ কিভাবে? এই প্রক্রিয়ায় ভালোবাসে যে দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য ভালোবাসে। ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিগত রিলেশনশিপ নাই যে তার সাথে গেলে কোনো লাইসেন্স পাওয়া যাবে বা কিছু করা যাবে। সে আমার মামার বাড়ির আত্মীয় এমন কিছু না।